All of you are welcome to our program When Dream is Duet অর্থাৎ স্বপ্নে যখন ডুয়েট প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? আসলে এক লাইনে বলতে পারো সবুজ তারণ্যের খোঁজে। তো এই প্রোগ্রামটা ভাইয়া কাদের জন্য? তো দুইটা লাইন না বললেই না। শয়নে স্বপ্নে বুঝলো তোমারে দেখে গো যারা বারে বারে আমি পাগলা সহিত এ প্রোগ্রাম উৎসর্গ করিলাম তাদের তরে। অর্থাৎ চিন্তায় চেতনায় ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে যারা শুধু বুয়েট নিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্নে বুয়েটিয়ানদের জন্য আমাদের এই প্রোগ্রামটা কি মূলত তৈরি। তো ভাইয়া আমাদের এই প্রোগ্রামটা মূলত কাদের জন্য এটা তো বললাম। তো এটা কি বিষয় ভাই? আমাদের এই প্রোগ্রামটা মূলত ক্যালকুলাস বেসড, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা ক্যালকুলাস বিষয়। তো এখানে কি হবে ভাইয়া? তো এখানে আমরা আর কি গত 20 বছরের আর কি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা কি ভালোভাবে সলভ করব। তো কেন ভাইয়া আমরা এগুলো সলভ করব? আসলে তোমাদের ইন্টারমিডিয়েটের আর কি ফার্স্ট পেপার বইয়ে 9 10 অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অধ্যায়ে যে দুটো অধ্যায় রয়েছে এটা মূলত ক্যালকুলাস। তো ক্যালকুলাস জিনিসটা কি ভাই? ক্যালকুলাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ইঞ্জিনিয়ার হবা তাদের কাছে ক্যালকুলাস তো অবশ্যই শিখতে হবে। কেন শিখতে হবে এই ক্যালকুলাস? বিকজ ইঞ্জিনিয়ারিং সেকশন ইজ ভ্যালুলেস উইদাউট ক্যালকুলাস, অর্থাৎ প্রকৌশল শাস্ত্র কলম বিদ্যা ছাড়া অচল। এক্ষেত্রে ট্রাইগোনোমেট্রি অনেক ভূমিকা রাখে, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলাস শেখা। কি ক্যালকুলাসের কি শিখবো ভাইয়া? যেহেতু আমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা, তো এই ক্লাসটা অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা মূলত তাদের জন্যই যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে চাও ভাইয়া। তো এই অ্যাডমিশন পরীক্ষার জন্য আমরা কি করব? বিগত 20 বছরের প্রশ্নগুলো কি করব? সলভ করব। তো ভাইয়া এই বিগত 20 বছরের প্রশ্নগুলো সলভ করলে কি আমি ক্যালকুলাসে পারদর্শী হয়ে যাব? না ভাইয়া, আমি মনে করি যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া তারা আসলে সেই ক্যালকুলাসের বেসিক তারা নিজে নিজে বানায় ফেলছে আর কি, মানে অটোমেটিকলি তারা হয়তো বানায় ফেলছে। কেননা এখন এই সময় আসে ভাইয়া তোমাকে বেসিক শেখানোর সময় না। ধরে নিলাম যে তোমরা সবাই কি বেসিক জানো, অর্থাৎ যারা এই প্রোগ্রামটা দেখছো ধরে নিলাম তারা কি তোমরা বেসিক জানো। তারপরেও ভাই আমাদের প্রোগ্রামের একটা কি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখনই অঙ্কগুলো করব তখন একটা বেসিকটা আমরা বুঝাই দেব। অর্থাৎ ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে কেন আসলাম, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কেন আসলাম, এর মাঝে কি রহস্য এটা আমরা বুঝাই দেব। কেন বুঝাই দেব ভাইয়া? এখনো অনেকে আছে যারা এই ক্যালকুলাসের অঙ্কগুলো বোঝে না, মুখস্থ করে। অর্থাৎ মানুষজনের কাছে বুঝি না যে ক্যালকুলাস জিনিসটা কেন এত কঠিন লাগে। মানে আমরা যদি এই ক্যালকুলাসকে আমাদের অন্তরে হৃদয়ে ধারণ না করতে পারি তাহলে ভাইয়া নিউটন আর লিবনিজের এত দিনের পরিশ্রম, আইজ্যাক ব্যারো, আর্কিমিডিস তাদের এত পরিশ্রম ভাইয়া আর কি সবকিছুই ব্যর্থ। কেননা তাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন তা সোনালী তারুণ্যের মাঝে পৌঁছে যাবে। আর সোনালী তারুণ্যরা যখন সেই তাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করে নতুন কিছু আবিষ্কার করবে। আমাদের ভাইয়া পড়ালেখার মূল উদ্দেশ্য থাকবে আর কি নতুন কিছু তৈরি করা। তো ভাইয়া আমরা যা বলছিলাম আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামের বৈশিষ্ট্যটা তো বলাই আছে আর কি, যে আমাদের এই প্রোগ্রামে কি হবে ভাইয়া? আমাদের এই প্রোগ্রামে আর কি বিগত সালের প্রশ্নগুলো সলভ করা হবে এবং কেমনে সলভ করা হবে? সাধারণভাবে সলভ করা হবে না। অর্থাৎ কোন জায়গায় যাচ্ছে বেসিকটা আমরা এখানে অবশ্যই বুঝিয়ে দেব। আর আবার একটা কথা যেটা না বললেই না, যে কি যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছো ধরেই নিচ্ছি যে তারা কি ক্যালকুলাসের বেসিক বিষয়গুলো সবকিছুই জানো। তো ভাইয়া যাই হোক স্বপ্ন যখন বোর্ডে লেখাই আছে, তো বোর্ডের স্বপ্ন না বুঝলে আমাদের স্বপ্ন কি হবে না? সার্থক হবে না। যাই হোক তো ভাইয়া ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের বুয়েট 19-20 সালে আসছে, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমার tan lny অর্থাৎ tan lny is equal to কি? x। আরেকটা কথা বলে থাকি ভাইয়া, lny এটাকে অনেকেই ln y বলে থাকে, যেটা পড়তে আর কি নিরুৎসাহিত করা হয়। তবে আমাদের টিচাররাও অনেক সময় ln y পড়ে, তবে আমরা কি পড়বো? lny, ঠিক আছে? যাই হোক tan lny সমান যদি x হয় তবে d স্কয়ার, সরি এটাকে আমরা কখনোই স্কয়ার করব না, কারণ এটা আমাদের লিবনিজ সাহেবের ডাবটিক। নোটেশনের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যখন কোন একটা ফাংশনের অন্তরাল বা ডেরিভেটিভ নির্ণয় করতে চাও তখন সেই ডেরিভেটিভটাকে কয় ভাগে আমরা প্রকাশ করতে পারি? দেখো আমাদের মহান নিউটন সাহেব প্রকাশ করেছিলেন এই যে এভাবে, অর্থাৎ f এর উপরে একটা কি দিয়ে? ফোঁটা দিয়ে। যখন থার্ড ডেরিভেটিভ হবে দুইটা ফোঁটা, যখন থার্ড ডেরিভেটিভ হবে তিনটা, সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এটা দুইটা। এবার থার্ড ডেরিভেটিভের পরে যদি বেশি হয়ে যায় তখন তিনি কি বুদ্ধি করলেন? 4। এটা আমাদের মহান নিউটন সাহেবের দেওয়া কি প্রতীক।
এরপরে আসছে আমাদের লিবনিজ সাহেব। লিবনিজ সাহেব এই ডেরিভেটিভটাকে এভাবে লিখছিলেন যে ডি dx অফ y, ডি dx অফ y যখন সেকেন্ড ডেরিভেটিভ হবে তারপরে d এর মাথায় একটা স্কয়ার, d x এর উপরে একটা স্কয়ার y, যখন থার্ড ডেরিভেটিভ হবে এখানে কি 3 x কিউব y। আমাদের মহান লিবনিজ সাহেব এভাবে লিখছিলেন। এরপর আসছে আমাদের সেই অয়লার সাহেব। অয়লার সাহেবের গণিতটা এমন ছিল ভাইয়া, কেমন ছিল? এই যে d অফ y। অয়লার সাহেবের সিম্পল প্রতীক কি। এরপর আসছে আমাদের ল্যাগ্রাঞ্জ, যেটাকে অনেকে ল্যাগ্রাঞ্জের আকার বলে থাকে। তো ল্যাগ্রাঞ্জের আকারটা কেমন ছিল? তিনি করেছিলেন কি এই যে f এর পাশে একটা কি প্রাইম, ডবল হইলে ডবল প্রাইম, থার্ড হইলে কি থার্ড প্রাইম। তো ভাই আমরা নোটেশনের ব্যাপারটা বুঝতে পারলাম, আমরা জানি কারণ আগে ধরে নিয়েছি যে তোমরা কি বেসিক জানো, তারপরে একটা কি বুঝাই দিলাম। তো ভাই এর প্রশ্নটা কি ছিল? tan lny যদি ইজ ইকুয়াল টু x হয় তবে এটা অফ 0 ইজ ইকুয়াল টু কত এর মান নির্ণয় করুন। এটা 0 এর মান নির্ণয় করো। তো দেখো ভাইয়া আমাদের অন্তরজ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে? দেখো এখানে x এর সাপেক্ষে, অর্থাৎ উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে দেখো আমাদের ফাংশনটা কি, এর ফাংশন আছে, ফাংশনটা আছে কিন্তু y এর ফাংশন, কারণ এই সাইডে x আছে, ফাংশনটা কিসের y এর ফাংশন। তো y এর ফাংশনকে আমরা যদি x এর ফাংশনে প্রকাশ করে নিই, তারপরে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করা কি হবে? সহজ হবে। তাহলে ফাংশনটাকে একটু কি সিম্পলিফাই করে নিই। তাহলে ধরো tan lny x। তো ইনভার্স ল অর্থাৎ ট্রাইগোনোমেট্রির ইনভার্স ল অনুযায়ী আমরা কি লিখতে পারি ভাইয়া বলো তো? tan ইনভার্স 1x ln y লেখা যায় না? এরপর দেখো ভাইয়া tan ইনভার্স 1x ln y কে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? log ey, কারণ log e মানে তো ln। তাহলে এইবার আমরা লগারিদমের ফর্মুলা অনুযায়ী কি বলতে পারি? e টু দি পাওয়ার tan ইনভার্স 1x y, অর্থাৎ 11 ইনটু লগারিদম ফর্মুলা, অর্থাৎ e টু দি পাওয়ার tan ইনভার্স x y। দেখো আমাদের এই ফাংশনটা কি x এর ফাংশন হয়ে গেছে। এবার আমাদের যেহেতু x এর সাপেক্ষে অর্থাৎ উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা কি e টু দি পাওয়ার tan ইনভার্স 1x এর যদি ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে কি আমরা आंसर পেয়ে যাব। তাহলে দেখো y is equal to e to the power tan inverse 1x। তো যদি ফার্স্ট ডেরিভেটিভটা নাও d dx of y is equal to কি লেখা যায় বলো তো? e এর মাথায় যাই থাকুক তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? e to the power tan inverse 1x। আর অ্যাকর্ডিং টু দা কম্পোজিট রুল কি, যেহেতু এখানে x ছিল না, এখানে ছিল tan x, tan inverse 1x, সেজন্য কি tan inverse 1 কে x কেও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি পাবো? tan inverse 1x is equal to 1/1 plus কি x স্কয়ার। তো ফার্স্ট ডেরিভেটিভ পেলাম, আমাকে কি সেকেন্ড ডেরিভেটিভ লাগবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি d স্কয়ার d x স্কয়ার y is equal to কি লেখা যায়? দেখো তো ভাইয়া এটা এমন ফাংশনে আছে না যে দুটো ফাংশনের ভাগফলের অন্তরাল, দুটো ফাংশনের ভাগফলের অন্তরাল যেটা আমরা কি ফর্মুলা করেছিলাম বলো তো ভাইয়া? d dx of u by v is equal to কি হর স্কয়ার টু দি পাওয়ার হর গুণ লগের অন্তরাল মাইনাস লগ গুণ কিসের অন্তরাল? হরের অন্তরাল। তাহলে এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি ভাইয়া বলো তো? অর্থাৎ এই যে এই ফর্মুলাতে হর স্কয়ার হর গুণ কি লগের অন্তরাল বিয়োগ লগ গুণ হরের অন্তরাল, ঠিক আছে? তাহলে এখানে কি আমাদের হরকে 1 প্লাস x স্কয়ারে কি করলাম? হোল স্কয়ার করলাম, হর স্কয়ার টু দি পাওয়ার হর গুণ লগের অন্তরাল। এখানে হর 1 প্লাস x স্কয়ার, লগের অন্তরাল কি ভাইয়া বলো তো? e টু দি পাওয়ার tan ইনভার্স 1x কে, এটা কি আমাদের লব আছে না? তো এটা কি আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাইছি, এটা তাহলে এটা আমরা বসিয়ে দিই। দেখি হর স্কয়ার টু দি পাওয়ার হর গুণ লগের অন্তরাল যেটা হচ্ছে, এরপর কি মাইনাস কি হলো? হর স্কয়ার হর গুণ লগের অন্তরাল বিয়োগ লগ গুণ হরের অন্তরাল, অর্থাৎ e টু দি পাওয়ার tan ইনভার্স 1x। এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো? হরকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 2x। আচ্ছা ফাইন। এরপরে দেখো আমরা 1 প্লাস x স্কয়ার, থার্ড লাইন x স্কয়ার তার হোল স্কয়ার, 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। দেখো এটা কেটে যায় আর এটা বাকি থাকে। এর মাঝে যদি আমরা e টু দি পাওয়ার tan ইনভার্স 1x যদি কমন নেই কি পাওয়া যায় বলো? 1 মাইনাস কি 2x। আর আমাদের কাছে কি চাওয়া হয়েছিল? d স্কয়ার dx স্কয়ার y 0, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের কি x 0 হলে
কি পাওয়া যাবে? তো এখানে চলো 0 বসাই, দেখি কি পাই। tan এর মাথায় যদি tan x এর কাছে যদি tan ইনভার্স 1 0 হয় তাহলে তার মান হয় 0। তাহলে এখানে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 0 মাইনাস 1 ইনটু 2 দ্বারা 0 গুণ করলে কত হয়? 0 বাই 1 প্লাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তার হোল স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া বলতো e টু দি পাওয়ার 0 সমান কত? 1, তার মানে 1 বাই 1, অর্থাৎ 1 ইজ দা অ্যানসার। বুঝছো না ভাইয়া? অর্থাৎ কি নির্ণয় করতে বলছিল? ফার্স্ট অফ অল আবার একটা কি সামারি আছে। ফার্স্ট অফ অল আমরা এটাকে কি করলাম? x এর ফাংশনে পরিণত করলাম। x এর ফাংশনে পরিণত করার পর কি আমাদের চিরচেনা ফর্মুলা দুটো ফাংশনের ভাগফলের অন্তরজ কি সেটা কি অ্যাপ্লাই করলাম, বাস শেষ। ওকে ভাইয়া। 3 তো ভাইয়া দেখো এই অঙ্কটা যে দেখো যে √x প্লাস সরি এখানে একটু বলেছি √x প্লাস √y √x প্লাস √y ইজ ইকুয়াল টু a। বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুটি থেকে পরিবর্তিত অংশের যোগফল একটা কি ধ্রুবক। কিছুই বুঝতে পারলাম না ভাই কি আসলে অঙ্ককে ভালোভাবে আর কি বুঝতে হবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে করতে পারবে। দেখো এটা কি বলছে √x প্লাস √y ইজ ইকুয়াল টু a বক্ররেখা। চলো আমরা এই বক্ররেখাটাকে কি করি? গ্রাফে কি প্রতিস্থাপন করি। সাপোজ একটা গ্রাফ আঁকাইলাম এখানে, ঠিক আছে? এই গ্রাফটা মনে করো √x প্লাস √y। এই গ্রাফটা কিসের গ্রাফ? √x প্লাস √y ইজ ইকুয়াল টু a এর গ্রাফ। তো কি বলছে? দেখাও যে √x প্লাস √y বক্ররেখাটা পাইলাম যে কোনো স্পর্শক দ্বারা। স্পর্শক পাইলে যে তুমি ক্যালকুলাস শিখছো তুমি তো জানো এটা বোঝানো লাগবে না। স্পর্শকটা কি? এই একটা স্পর্শক দিলাম, ঠিক আছে? স্পর্শকটা দিলাম। এটা হচ্ছে কি তার স্পর্শক √x প্লাস √y। এখানে স্পর্শকটা একটা নাম দিই সিডি স্পর্শক। অর্থাৎ √x প্লাস √y বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা দুইটি অক্ষ থেকে পরিবর্তিত অংশদ্বয়। দেখো আমরা গ্রাফে কি পড়ি ভাইয়া বলতো? x ও x ড্যাশ অক্ষ, এটা কি y ও y ড্যাশ অক্ষ। তো কি বলছে? √x প্লাস √y বক্ররেখার √x প্লাস √y বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা দুইটা অক্ষের পরিবর্তিত অংশের যোগফল। অর্থাৎ x অক্ষকে কাটছে কতটুকু? এইটুকু। y অক্ষকে কাটছে এইটুকু, x অক্ষকে কাটছে কতটুকু? এইটুকু। তো আমাদের প্রমাণ করতে হবে এই দুই অংশের যোগফল কি একটা ধ্রুবক। আচ্ছা চলো আমাদের যে প্রমাণ করতে হবে দুই অংশের যোগফল আমরা এটা কেমনে করব? দেখো এখানে একটা স্পর্শক আছে, ছিড়ি স্পর্শক আছে। তো এদের এই স্পর্শকটা কাটছে, এর জন্য স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। আর স্পর্শকের সমীকরণ নির্ণয় করার পূর্ব শর্ত কি? ওই বিন্দুতে অর্থাৎ ওই বক্ররেখার ওই বিন্দুতে ঢালটা নির্ণয় করব। তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা এই ফাংশনের ঢালটা নির্ণয় করি। এই ফাংশনের ঢাল মানে কি? আমাদের এই স্পর্শকের ঢাল। আচ্ছা ভাইয়া ঠিক আছে। √x প্লাস √y ইজ ইকুয়াল টু a। তাহলে এখানে √x আছে, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়? 1 বাই √x প্লাস √y কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1 বাই √y। যেহেতু এটা x ছিল না আর আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে অ্যাকর্ডিং টু কম্পোজিট রুল কি হবে? dx অফ y, ঠিক আছে? আর কোন কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করলে তাহলে কি আসে? 0 আসে। এটা তো তোমরা সবাই জানো। যাই হোক তাহলে এই লাইনটাকে এভাবে লেখা যায় না ভাই? দেখো তো dx অফ y। আচ্ছা একটু লেখাই করি, সংখ্যা কর না। 1 বাই 2 √y ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 √x লেখা যায়। এটা এদিকে দিয়ে গেলাম। সেই আমাদের এই সমীকরণ করতে গেলে আমাদের সেই মনে পড়ে যায় আল খোয়ারিজমের কথা। কি? আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবের আল মুকাবালা, অর্থাৎ প্লাসে মাইনাসে মুকাবালা আমি ভ্যানিশ। যাই হোক dx অফ y ইজ ইকুয়াল টু দেখো তো সেই আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবের আল মুকাবালা আমাদের সেই মহান টু যাই হোক 2 √y বাই 2 √x অ্যাকর্ডিং টু মহান খোয়ারিজমি বলতে পারি। যাই হোক 2 কেটে গেল, আবার সেই খোয়ারিজমির নামটা মনে পড়ে গেল মাইনাস √, কি y বাই x। তাহলে এই বক্ররেখার ঢাল স্পর্শক অর্থাৎ সিডি স্পর্শকের ঢালটা আমরা কি লিখতে পারি? xy। যদি এই বক্ররেখাটা xy বিন্দু হয়, x1 y1 বিন্দু হইতো তাহলে ঢালটা কি লিখতাম? x1 মাইনাস অফ √y1 বাই x1। আচ্ছা এরপরে আমরা কি স্পর্শকের সমীকরণটা নির্ণয় করব। আচ্ছা এটা মুছে দিই। স্পর্শকের সমীকরণ
স্পর্শকের সমীকরণ কি ভাইয়া বলতো? স্পর্শকের সমীকরণটা কি আমাদের কাছে এমন ছিল y - y1 is equal to m, যেখানে m কি ঢাল আর স্লোপ ওভার ট্যানজেন্ট x মাইনাস কি x1। আচ্ছা আমরা ঢাল কত পেয়েছিলাম? মাইনাস অফ রুট ওভার y বাই x। এখানে দেখো x1 মান কিন্তু যদি এটা সেট করে x1 y1, তাহলে এখানে আমরা ঢালটা কি লিখতে পারি y1 বাই x1। আচ্ছা y1 বাই x1। তো এরপরে আসছে কি y মাইনাস y1 ইনটু কি x মাইনাস x1। এবার দেখো ভাই আমাদের মূল প্রশ্নটা কি ছিল? আমাদের মূল প্রশ্নটা ছিল y অক্ষকে যেটুকু অংশে সেট করছে x অক্ষের যে অংশটুকু সেট করছে তাদের কি যোগফল নির্ণয় করা। দেখো তো এই বক্ররেখাটা যখন x অক্ষকে সেট করছে তখন কি y 0, তাহলে লিখতে পারি বক্ররেখাটা যখন x অক্ষকে কি করে সেট করে, বক্ররেখাটা যখন x অক্ষকে সেট করে তখন y কত 0। তাহলে স্পর্শকের এই সমীকরণে কি করলাম y 0 বসাই কি পাই? দেখো তো y বলতে y1 0 ভাই, বুঝছো? তাহলে y minus y1 is equal to root over y1 by x1 x minus কি x1। y is equal to যদি 0 হয় তাহলে minus of y1 আচ্ছা সেই পরিমাণের ফর্মুলা অনুযায়ী এই দুই পাশের মাইনাসটা কি করে দিলাম? এক লাইনে কেটে দিলাম। যে y1 is equal to root over y1 by x1 into x minus কি x1। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি এই root over y নিচে চলে আসবে, তাহলে y1 by root over y1 is equal to root over y1, এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে root over x1 is equal to কি লিখতে পারি x minus x1। তো এই আমরা বের করব কি x অক্ষকে কতটুকু সেট করছে অর্থাৎ ax টা বের করব। তাহলে ax is equal to কি লিখতে পারি x1 plus root over x1 y1। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ বক্ররেখাটা যখন x অক্ষকে সেট করে তখন y সমান 0, তখন এই অংশটুকুর মান আমরা কি পাইলাম x1 plus root over x1 y1। আচ্ছা ঠিক আছে, এরপরে বক্ররেখাটা যখন y অক্ষকে সেট করে তখন দেখো ভাই x 0 না, যখন y অক্ষকে সেট করে তখন কি বলতে পারি তখন x 0, অর্থাৎ বক্ররেখাটা যখন y অক্ষকে সেট করে তখন x 0। এরপর স্পর্শকের সমীকরণে x 0 বসাই দাও, তাহলে কি পাওয়া যায় দেখো তো ভাই y y1 is equal to minus of root over y1 by কি x1। ঠিক আছে, y1 by x1, x এর মান 0 হলে কি এটা মাইনাস থেকে মাইনাসে যাচ্ছে, সে আবার পরে যাবে ফর্মুলার অনুযায়ী কি মাইনাস ভ্যানিশ। তো এরপর কি পাচ্ছি আমরা x1। এখানে দেখো তো ভাইয়া y y1, এখানে x কে root over x দ্বারা ভাগ করলে কি পাওয়া যাচ্ছে root over y1 into root over কি x1। আচ্ছা তাহলে y is equal to কি পাইলাম দেখো তো ভাইয়া y1 plus root over x1 plus y1। তাহলে এই অংশটুকুর মান আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? এই y অংশটুকুর মান আমরা কি বলতে পারি? অংশটুকুর মান বলতে পারি আমরা y1 plus কি root over y1 x1। এবার আমার কাছে কি চাওয়া হয়েছে দেখো তো এই root over x plus root over y বক্ররেখার যেকোনো স্পর্শক দ্বারা অক্ষ দুটি থেকে প্রতিটি অংশের যোগফল একটি ধ্রুবক, অর্থাৎ আমাকে এটা প্রমাণ করতে হবে এই দুইটা যোগফল লিখতে হয় একটা ধ্রুবক হয়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুইটা যোগ করি। তাহলে এইটুকুর মান কত? অর্থাৎ এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি 3 নম্বর সমীকরণ দিই তাহলে সমীকরণ 2 আর 3 যোগ করি। ঠিক আছে, সমীকরণ 2 আর 3 যোগ করে কি পাইলাম? সমীকরণ 2 এ কি ছিল x plus y is equal to কত? x সমান কত? x1 plus root over x1 y1। এরপর y সমান কত পেয়েছি ভাইয়া? y1 plus root over x1 y1। আচ্ছা এবার কি লিখতে পারি x1 plus দেখো এই দুটোকে মিলে কি লিখতে পারি এখানে একটা প্লাস হবে 2 root over x1 y1 plus কি y1। এটাকে দেখো এখানে লিখতে পারি কিনা root over x1 তার হোল স্কয়ার plus 2 root over x1 into root over y1 plus root over y1 কি তার হোল স্কয়ার। অর্থাৎ দেখো এটা যদি হয় a স্কয়ার plus 2b plus b স্কয়ার, তাহলে আমরা এটা সহজে লিখতে
রুট ওভার x1 প্লাস রুট ওভার কি y1 তার হোল স্কয়ার। আর এই ফার্স্টে কি ছিল x রুট ওভার x প্লাস রুট ওভার y যদি ইজ ইকুয়াল টু a, আর আমরা যেহেতু x1 y1 নির্ণয় করছি অক্ষদ্বয়ের প্রত্যেক অংশের যোগফল বের করছি, তাহলে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইজ ইকুয়াল টু a বলতে পারি। তাহলে a তার হোল স্কয়ার যেটা একটা কি কনস্ট্যান্ট। তাহলে কি বুঝতে পারছো? যাই হোক কি অর্থাৎ এই অঙ্কটা আসছে আমাদের বুয়েট পরীক্ষায় 18-19 অ্যাডমিশন টেস্টে। অর্থাৎ বক্ররেখার দুই অংশ দ্বারা অর্থাৎ যে কোনো স্পর্শক দ্বারা ও কর্তিত অক্ষদ্বয়ের অংশদ্বয় যোগ করলে যে একটা ভ্যালু পাওয়া যাবে সেটা হবে কি আমাদের ধ্রুবক মান বা a স্কয়ার। ব্যাচ নাম্বার 3 অর্থাৎ এটা আমাদের প্রোগ্রামের 3 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এটা রিলেটেড টু আওয়ার রিয়েল লাইফ, এটা আমাদের বাস্তব জীবনের সাথে কি সম্পৃক্ত। বলছে কি 1 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন 2 প্রান্তে আবদ্ধ একটা বৃত্তাকার সিলিন্ডার প্রয়োজন এবং সিলিন্ডারটির উচ্চতা ও ব্যাসার্ধ কিরূপ হইলে সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে তুমি তা তৈরি করতে পারবে। দেখো একটা গল্প করি। সাপোজ মনে করো তুমি একটা কি তৈরি করতে একটা কোম্পানি দিতে চাও, সেই কোম্পানি সফট ড্রিঙ্কস এর কোম্পানি। তো সফট ড্রিঙ্কস এর কোম্পানি তুমি একটা জাস্ট একটা নাম দিলা কি মনে করো তুমি একটা কোম্পানি তৈরি করছো সফট ড্রিঙ্কস এর কোম্পানি, এটা হচ্ছে সেই তোমার কোম্পানি অর্থাৎ প্রিয়া কোম্পানি। সাপোজ মনে করো তুমি একটা সফট ড্রিঙ্কস এর কোম্পানি তৈরি করছো, যে কোম্পানির নাম দিছো কি প্রিয়া সফট ড্রিঙ্কস কোম্পানি। তো এই কোম্পানিতে যদি তুমি সফট ড্রিঙ্কস তৈরি করবা এখানে কি তুমি কমন বাজার তৈরি করছো, তোমার যে ক্যানটা লাগবে ভাইয়া সেই ক্যানটা কি আমরা এই অঙ্কটাই করছি। কোথায় ইঞ্জিনিয়ারের দক্ষতা আজকে দেখো এই অঙ্কটা হয়তো বুঝতে পারবা। এটা কি আমাদের ক্যান, কেমন ক্যান সিলিন্ডার আকৃতির ক্যান। আমার ক্যান খুব একটা ভালো হচ্ছে না, এটা কি আমার সিলিন্ডার আকৃতির ক্যান। এই ক্যানের মধ্যে কি আমি সফট ড্রিঙ্কস তৈরি করব। এবার দেখো ভাইয়া সাপোজ মনে করো তুমি একটা অর্ডার পাইছো 1 কোটি পিস সফট ড্রিঙ্কস তোমার থেকে কিনা হবে। এবার তুমি এই ক্যানে তুমি এই ক্যানটার আকার আকৃতি তুমি কেমন করলে সবচেয়ে কম খরচে ক্যানটা তৈরি করতে পারবা। মনে করো তুমি ক্যানটা কে কেমন তৈরি করলা, এখানে মনে করো তোমার কি লাগলো 5 গ্রাম স্টিল লাগলো, ঠিক আছে। ক্যানটা সাপোজ তুমি ধরলা কেমন তৈরি করলা, এখানে তোমার কি লাগলো 7 গ্রাম স্টিল লাগলো। এবার তুমি চাও সবচেয়ে কম স্টিলে আমি কিভাবে ক্যানটা তৈরি করব। এর জন্য রয়েছে আমাদের কি ক্যালকুলাস বা কলমবিদ্যা। তো কলমবিদ্যা আমাকে কি বলবে এখানে সবচেয়ে কম পরিমাণ স্টিল লাগবে। সাপোজ তুমি কলমবিদ্যা দ্বারা দেখো এখানে সবচেয়ে 3 গ্রাম স্টিল লাগবে। তার মানে এখানে তুমি 1 গ্রাম স্টিলের যদি 1 টাকা সাশ্রয় হয়, তুমি এখান থেকে কয় টাকা সাশ্রয় করলা, 2 টাকা সাশ্রয় করলা। 1 কোটি পিছে কয় টাকা, তুমি একদম 2 কোটি টাকার মালিক। নাও ইউ আর দ্য ওনার অফ 2 কোটি টাকা, অর্থাৎ 2 কোটি টাকার মালিক তুমি কি শুধুমাত্র ক্যালকুলাস হয়ে গেল। তো এখন আমরা দেখো ক্যালকুলাস কিভাবে এটা সমাধান করে। ক্যালকুলাসের এই গুণমান লঘুমান ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু রিলেটেড কিছু কথাবার্তা রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই জানো। তারপরে একটু বলি, কোন ফাংশন এটা যদি কোনো ফাংশন হয়, কোন ফাংশন যখন বৃদ্ধি পায় এটা কি তার ম্যাক্সিমাম ভ্যালু, হ্রাস পায় এটা কি মিনিমাম ভ্যালু, এটাকে আমরা কি বলতে পারি আবার ম্যাক্সিমাম ভ্যালু। এখানে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু হচ্ছে কি হতে পারে, ছোট হতে পারে। এজন্য এটাকে আমরা কি বলবো সবসময় আপেক্ষিক ম্যাক্সিমাম ভ্যালু অথবা আপেক্ষিক হচ্ছে তোমার কি মিনিমাম ভ্যালু, অর্থাৎ সবকিছু কি রিলেটিভ। যাই হোক বেসিক আলোচনা নিয়ে আমার একটা পর্ব করার ইচ্ছা আছে, তবে এই প্রোগ্রামে না। যাই হোক দেখো এখানে কি বলছে 1 লিটার বা 1000 ঘন সেন্টিমিটার। এখানে 1000 ঘন সেন্টিমিটার না লিখে আমরা কি 1000 ঘন সেন্টিমিটারকে 1 ডেসিমিটার লিখতে পারি, 1 ঘন ডেসিমিটার লিখতে পারি। তাহলে কি আমাদের অঙ্ক করাটা সহজ হবে। এখানে দেখো আমি যে তৈরি করব অর্থাৎ যে সিলিন্ডার তৈরি করব, সিলিন্ডারটা আকার ঠিক আছে। সাপোজ মনে করো এটা আমার কি সিলিন্ডার। এই সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ কি করতে হবে, আমার সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধ কিরূপ হবে, উচ্চতা 2 মিটার হলে ব্যাসার্ধ 3 মিটার হবে, উচ্চতা x মিটার হলে ব্যাসার্ধ y মিটার হবে, x সমান কত y সমান কত এটাই বের করব। অর্থাৎ সবচেয়ে কম খরচে কি করব আমি ক্যানটা তৈরি করব, সেই প্রিয়া সফট ড্রিঙ্কসের ক্যান, ঠিক আছে। তো এই ক্যানের ক্ষেত্রে দেখো এখানে কত 1000 ঘন সেন্টিমিটার কি লিখতে পারি 1000 সিসি, অথবা কি লিখতে পারি 1 ঘন ডেসিমিটার। তাহলে আমার যে সিলিন্ডার আকৃতির ক্যান, তো সিলিন্ডারের আয়তন সমান আমরা কি জানি ভাইয়া, সেই 9 এর 0 সূত্র পাই আর স্কয়ার h
ইজ ইকুয়াল টু কত 1 ডেসিমিটার 1 ডেসিমিটার। তো এখানে আমরা h এর মানটা এই ভ্যালু থেকে বের করে নিতে পারি না ভাইয়া। h ইজ ইকুয়াল টু কত লেখা যায় 1 বাই পাই আর স্কয়ার। তো এবার দেখো আমাকে বলতে সিলিন্ডারের উচ্চতা ব্যাসার্ধ কিরকম সর্বাপেক্ষা কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে, অর্থাৎ সিলিন্ডারের পুরো ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। সিলিন্ডারের সম্পূর্ণ ক্ষেত্রফল সমান কি এইভাবে এমন যদি একটা সিলিন্ডার হয় কি এখানে ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফল কি সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ দুই পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি 2 ইনটু পাই আর স্কয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফলটা কি লিখতে পারি 2 পাই আর এইচ। ঠিক আছে ভাইয়া 2 পাই আর এইচ। এবার দেখো এটা কি এটা ফাংশন হিসেবে আমরা পেতে পারি না, এটা কি এটা ফাংশন হিসেবে পাই পারি। তো তার ফাংশন করব এখানে 2 এবং পাই কনস্ট্যান্ট 2 এবং পাই কনস্ট্যান্ট এখানে মান আছে কিন্তু এখানে h রয়েছে। h টা কি h ও কনস্ট্যান্ট আর ও কনস্ট্যান্ট, অর্থাৎ সরি h ও ভেরিয়েবল আর ও ভেরিয়েবল, অর্থাৎ দুইটাই কি চলক। তাহলে দুইটা চলক সমৃদ্ধ রাশিকে অন্তরীকরণ আমরা জানি, কিন্তু আমরা এখানে কি করব একটা এক চলক বিশিষ্ট রাশিকে অন্তরীকরণ করব। এক্ষেত্রে আমরা h এর মানটা যদি বসাই দিই 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h সমান কি লিখছি দেখো 1 বাই পাই আর স্কয়ার 1 বাই পাই আর স্কয়ার কি লিখতে পারি 2 পাই আর স্কয়ার পাই আর কি হবে কেটে যায় 2 বাই আর, অর্থাৎ এটা একদম সম্পূর্ণ কি r এর ফাংশন, অর্থাৎ ইট ইজ দা ফাংশন অফ r রেডিয়াস, অর্থাৎ এটা কি ব্যাসার্ধের ফাংশন। তো আমরা বেসিক বিষয় অনুযায়ী আর কি আবারো বারবার বেসিকের কথা চলে আসছে যে বেসিক বিষয়ের জন্য কি জানি কোন ফাংশনের গুণমান যদি থাকে তাহলে সেই ফাংশনটা হয় কি বৃহত্তম, আর আপেক্ষিকভাবে বৃহত্তম, আর লঘুমান থাকলে কি আপেক্ষিকভাবে ক্ষুদ্রতম। তো এই ফাংশনটাকে আমরা কি করব ফার্স্টে ডিফারেনশিয়েট করব। ডিফারেনশিয়েট করার পর এই ফাংশন থেকে r এর এমন একটা মান নির্ণয় করব যার জন্য এই ফাংশনটার কি লঘুমান পাওয়া যায়। আর এই ফাংশনটার লঘুমান পাওয়া মানে কি আমার টিনের ক্ষেত্রফল সবচেয়ে কি হওয়া কম হওয়া। তাহলে চলো এটাকে আমরা ডিফারেনশিয়েট করি। কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করব r এর সাপেক্ষে। তাহলে dd r অফ a এটাকে কি এরিয়া দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। r অফ a ইকুয়াল কি লিখতে পারি 4 পাই আর ডিফারেনশিয়েট করলে 2 2 গুণে 4 পাই আর 2 1 1 এখানে কি লিখতে পারি যে 2 বাই r আছে যে মাইনাস 2 বাই কি r স্কয়ার, কারণ 1 বাই r ডিফারেনশিয়েট করলে কত হয় মাইনাস 1 বাই r স্কয়ার। তো দেখো গুণমান এবং লঘুমানের ক্ষেত্রে আমরা এখানে চাই কি লঘুমান, অর্থাৎ সবচেয়ে কম ক্ষেত্রফল বিশিষ্ট টিন দিয়ে, অর্থাৎ কম স্টিল দিয়ে আমরা কি কেটটা বানাইতে চাই। তাহলে এটা যদি লঘুমানের ক্ষেত্রে চাই, আর আমরা একটা জিনিস কি জানি গুণমান এবং লঘুমানের ক্ষেত্রে সবসময় কি ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে চলো আবার চাই 4 i r ইজ ইকুয়াল টু 2 বাই r স্কয়ার। তাহলে এখান থেকে 2 বাই এখান থেকে কি সরি 2 বাই r স্কয়ার আমরা এখানে আবার কি লিখতে পারি 4 বাই r ইজ ইকুয়াল টু 1 বাই r স্কয়ার সমান কত পাই h, তাহলে 2 পাই h লিখতে পারি 2 পাই h লিখতে পারি। এরপরে দেখো ভাইয়া এখানে 4 পাই r আর এখানে কি 2 পাই h, তাহলে 2 পাই দুই দিক থেকে চলে গেল, তাহলে 2r ইজ ইকুয়াল টু h। দেখো আমরা এটা কি সম্পর্ক পেয়ে গেলাম কি যদি ব্যাসার্ধ উচ্চতার কি হয় উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তবেই আমরা কি অর্থাৎ গুণমান অথবা লঘুমান পাবো। এখন ব্যাপার হচ্ছে এখানে গুণমান পাইলাম না লঘুমান পাইলাম, অর্থাৎ প্রিয়া কোম্পানি কেমন আছে রং করে কি দুই কোটি টাকা লাভ করবেন না দুই কোটি টাকা লস করে পথে বসবে। এর জন্য কি আরেকটা ফর্মুলা রয়েছে, সেটা কি ফার্স্ট ডেরিভেটিভ হবে 0, সেকেন্ড ডেরিভেটিভ হবে কি সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে সেখানে পাওয়া যাবে কি তোমার গুণমান, আর যদি সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 এর চেয়ে বড় হয় সেখানে কি পাওয়া যাবে লঘুমান। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমরা কি পাইছিলাম এটা পাইছিলাম 4 বাই r, ঠিক আছে। ফার্স্ট ডেরিভেটিভ পাইছিলাম হচ্ছে সরি dd r অফ a, ফার্স্ট ডেরিভেটিভ পাইছিলাম 4 বাই r 4 2 বাই r স্কয়ার। এটাকে যদি আরেকবার ডিফারেনশিয়েট করি কার সাপেক্ষে রেসপেক্ট টু r, অর্থাৎ r এর সাপেক্ষে যদি আরেকবার ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এখানে কি হবে দেখো 4 বাই এখানে প্লাস 2 ইনটু 2 বাই কত r কিউব, কারণ 1 বাই r স্কয়ার কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কত হবে বলো তো ভাইয়া মাইনাস 2 বাই r কিউব, বুঝছো। অর্থাৎ 1 বাই r স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে এটা পাবে, সেই অনুযায়ী এখানে একলাই লিখে দিলে তারপর বলে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া এই মানটা কি কোনোদিনও ঋণাত্মক হওয়া সম্ভব, কারণ এখানে কি ঋণাত্মকের কোনো ব্যাপার স্যাপারই নাই, অর্থাৎ এটা একটা 4 বাই একটা কনস্ট্যান্ট এখানে প্লাস রয়েছে, এই 4টা কি একটা কনস্ট্যান্ট, আর ব্যাসার্ধ যখন আমি ঋণাত্মক ধরবো তখন তো আমার কিছুই হবে না, কারণ সে তখন আমি ভার্চুয়াল কাল্পনিক জগতে চলে গেলাম। এর জন্য কি ব্যাসার্ধ সবসময় কি ধনাত্মক, আর ধনাত্মক হওয়ার ফলে এই মানটা কোনোদিনই কি আসবে না ঋণাত্মক আসবে না।
না, যেহেতু এই মানটা ধনাত্মক ইজ গ্রেটার দেন 0, আর যখন সেকেন্ড ডেরিভেটিভ মান বৃহত্তম হয় অর্থাৎ 0 এর চেয়ে বড় হয় তখন সেখানে কি থাকে, লঘুমান থাকে। তার মানে যদি 2r x অর্থাৎ ব্যাসার্ধ যদি উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে আমরা কি পাবো, এই ফাংশনের লঘুমান পাবো। আর এই ফাংশনের লঘুমান পাওয়া মানে কি, আমার সেই কম ক্ষেত্রফল বিশিষ্ট কম দিন লাগছে আমার সেই ওই ক্যান তৈরি করতে। তাহলে এবার চলো সম্পর্কটা একবার স্থাপন করে দিই। কি আছে, 2r x, এখানে কি ছিল, পাই r স্কয়ার, পাই r স্কয়ার h is equal to 1 basic cube। তাহলে এখানে h is equal to 2r লেখা যায়, তাহলে 2 pi r cube is equal to 1, তাহলে r is equal to কি লিখতে পারি, the third cubic root of 1 by cube 2 pi। তো এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং আসে, হ্যাঁ 5 পয়েন্ট সামথিং আসে। তারপরে সেটাকে আমরা কি মিটারে প্রশ্ন দেব, তারপরে কি h is equal to 10 পয়েন্ট সামথিং আসে। তো যাই হোক, ক্যালকুলাস আমাদের জীবনকে কি করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। তাহলে কিভাবে বুঝতে পারলাম, অর্থাৎ 1 লিটার, অর্থাৎ প্রশ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যাতে 1 লিটার এমন একটা ক্যান তৈরি করতে হবে যেখানে 1 লিটার তরল পানি থাকবে এবং তার দুই প্রান্ত আবদ্ধ থাকবে, এবং এমন ক্যান তৈরি করতে হবে যেখানে টিনের ক্ষেত্রফল অর্থাৎ টিনের পরিমাণ সবচেয়ে কি লাগবে, কম লাগবে। আর এটা আমরা কি করতে পারি, আমাদের গুণমান এবং লঘুমান দ্বারা করতে পারি। ওকে ভাইয়া, গুণমান এবং লঘুমান দ্বারা কি আমরা, হ্যাঁ আচ্ছা ভাইয়া ওকে।